আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকবো এবং এজন্য আমাদের সাথে 4 জন অতিথি রয়েছেন স্টুডিওতে। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সার্জিস আলম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত। আমার বাদিকে রয়েছেন জনাব শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ডিন, ভারপ্রাপ্ত, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। যেটি আসলে রাজনীতির অন্যতম আজকে আলোচ্য বিষয়, সেটি সরকারের 6 মাস। একটু সার্জিস আলমকে দিয়ে আলোচনা শুরু করি। এরই মধ্যে আজকে সরকারও আজকে সংবাদ সম্মেলনে বলেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের 6 মাস যেটি, সেটি যথেষ্ট নয় পালন করার জন্য, তবে আন্তরিকতাটাই যথেষ্ট কিনা বা আন্তরিকতা সরকারের আছে কিনা সেটিকে মূল্যায়ন করতে বলছেন। আপনি বিরোধী দলের পক্ষ থেকে আসলে কতটা আন্তরিকতা দেখতে পাচ্ছেন যদি সরকারের এই 6 মাসকে মূল্যায়ন করতে বলি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমরা বিরোধী দলের জায়গা থেকে এটা প্রত্যাশা এটা করব না যে 6 মাসের মধ্যে 5 বছরে সব উন্নয়ন অগ্রগতি হয়ে যাবে। এটা সত্যি, কিন্তু এই 6 মাসটাকে আমরা একটা সাইন হিসেবে দেখি যে সরকার আসলে আগামীতে কোন দিকে যাবে। সরকার সামগ্রিকভাবে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো প্রয়োজন, আমার দেশ যে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলোর যে আরেকটা পুনর্গঠন প্রয়োজন, ওই প্রক্রিয়াতে সরকার কোথায় যাবে, বিরোধী দলীয় যে মত কিংবা কণ্ঠরোধ, এই জায়গায় সরকারের অবস্থান কোথায় থাকবে, কিংবা সামগ্রিকভাবে আমরা যেই সিস্টেমগুলোর দ্বারা নিপীড়িত হয়েছি, বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন বিএনপি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার বড় দল হিসেবে বিগত 17 বছর ধরে, সেই জায়গায় সরকার সংস্কারগুলো আনবে কিনা আমরা সেই সাইনগুলো বোঝার চেষ্টা করেছি। আমরা দেখলাম যে বিগত 6 মাসের মধ্যে আমরা 2-1টা জায়গায় প্রশংসাও করতে চাই। স্পেশালি প্রধানমন্ত্রীর বেশ কিছু জায়গায় সিম্পলিসিটি, এটা অনেকেরই চোখে পড়েছে, আমাদেরও চোখে পড়েছে। পাশাপাশি আমরা ফরেন মিনিস্ট্রির 2টা স্টেটমেন্ট দেখলাম রিসেন্টলি। আমাদের কাছে মনে হয়েছে যে স্টেটমেন্টগুলো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটাকে ধারণ করছে এবং সরকারও সেই পালসটা ধরার চেষ্টা করছে। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখজনক হলেও বেশ কিছু বিষয় যেই কালচারগুলোর বিরুদ্ধে আমাদের সামগ্রিক লড়াই, ইভেন বিএনপিরও আপনি বিগত 15-16 বছরের যদি তাদের সোশ্যাল মিডিয়া, তাদের নেতৃত্বের স্টেটমেন্টগুলো দেখেন, যেই জুলুম, নির্যাতন, এগুলোর বিরুদ্ধে স্টেটমেন্টগুলো ছিল, ওই জায়গাগুলোতে আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন দেখিনি। যেমন আমরা যদি দেখি যে আবার সকল প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করার যে বিষয়টা, সেটা বিএনপির মধ্যে সেই তাড়নাটা আমরা আরও বেশি দেখতে পাচ্ছি। যত দ্রুত দলীয়করণ করা যায়, আমরা দেখছি এই দলীয়করণে শুধু দলের পরিচয় তো মুখ্যই, দলের পরিচয় ছাড়া তো কাজ হচ্ছেই না। দ্বিতীয় আরেকটা জিনিস আছে, সেই দলীয়করণের মধ্যে স্বজনপ্রীতি, যে যত কাছের হয় ওই দলীয়করণে, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, পরিবারের মানুষজন। এরপর আমরা যেটা দেখলাম, আসলে আমরা প্রশংসা করতে চাই জনাব সালাউদ্দিন আহমেদের। তিনি একজন দক্ষ পার্লামেন্টেরিয়ান, কিন্তু তার উপরে চাপ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তিনি তার মন্ত্রণালয়ে তুলনামূলক একটু কম নজর দিতে পেরেছেন। তো সেই জায়গা থেকে সরকারের 3টা প্রায়োরিটির জায়গা ছিল, এর মধ্যে একটা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ওই জায়গাটাতে আমরা বিগত 6 মাসের যদি রিপোর্টটা দেখি, বিএনপির অন্তদলীয় ক্রন্দল বলি, কিংবা রাজনৈতিক সহিংসতার জায়গা বলি, কিংবা সারা দেশে ধর্ষণের মতো ঘটনাগুলো, এই জায়গায় আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রত্যাশা অনুযায়ী আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই। এখন যদি আমি একদম সাধারণ মানুষকে যে জিনিসটা টাচ করে সবচেয়ে বেশি, যেটা বিএনপি সরকারের প্রায়োরিটি লিস্টে ছিল 2টার মধ্যে, একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে চায়, দ্বিতীয় হচ্ছে জ্বালানির যে সংকটটা, সেটা গ্যাস বলি, বিদ্যুৎ বলি, সব কিছু তো ইন্টার রিলেটেড, এই সংকটটা তাদের নিরসন করা তাদের একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা দেখলাম রিসেন্ট টাইমে এই 2টা জায়গাতেই সরকার আরও মিজারেবলি ফেইল করছে। আমরা দেখলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েই যাচ্ছে, এবং স্পেশালি জ্বালানির এই জায়গাটা, শত শত কিন্তু গার্মেন্টস কারখানা এগুলো সাময়িকভাবে কিংবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি বিদেশি যে বিনিয়োগ, আজকে কয়েকজন আমরা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী কিংবা তাদের ব্যবসায়ী যারা লিডার, তাদের আমরা জ্বালানির ব্যর্থতা কি আসলে এই সরকারের দায় কতটা? না, এটা তো অবশ্যই, মানে 6 মাসের একটা সময়ে এই ম্যানেজমেন্টের দায় এখনো তো এড়ানোর সুযোগ নেই।
আমরা নির্দ্বিধায় আপনাদেরকে বলতে চাই যে ধরেন বৈশ্বিক কিছু সংকট আসে, সেই সংকটে একটা দেশের সরকার কিংবা জনগণকে একসাথে ওটাকে স্ট্রাগল করে পার হতে হয়। কিন্তু আমরা যেটা দেখলাম, বিএনপি তার জায়গা থেকে একটা যে সংকট আছে, আমরা যে একসাথে এটাকে আমার ওভারকাম করতে হবে, ওইটুকু স্বীকার করার মতো সৎসাহসটা তারা দেখাচ্ছেন না, বরং খোরা যুক্তি দিয়ে যাচ্ছেন যে আমাদের আছে এই এই সমস্যা, আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন এই সংকটটা বাড়ছে। এবং এই জায়গায় আমরা প্রথম ধাপে দেখেছি জ্বালানি তেলের, আপনি দেখবেন প্রত্যেকটারই মূল্য 15 থেকে 20 টাকা 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওইতে আমার যে লাইনটা ছিল, ওই লাইনটা ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত না দামটা বাড়ানো হলো। যখনই বাড়ানো হয়ে গেল, লাইন চলে গেল। তার মানে এই সিন্ডিকেটের কাছেও সরকার জিম্মি হয়ে কিন্তু ওই সময় পরাস্ত হয়েছে। সো এই যে দুইটা জায়গা, যেটা সরাসরি মানুষের মানে যে ভুক্তভোগী হচ্ছে মানুষ, এটার লিমিটটা অনেক বাড়িয়ে তুলছে। এবং মাঠ পর্যায়ে আমি আজকেই 3টা জেলা ঘুরে আসলাম ঢাকায়, আমি দেখি যে সাধারণ মানুষের কিন্তু সারের জন্য আজকে থেকে 10-15 বছর আগের যে লাইন দেওয়ার যে সিনারিও আমাদের চোখে ছোটোবেলায় দেখেছি, ওইটা আবার দেখছি আমরা দেখছি যে থানা কিংবা ইউএনও অফিসগুলো, আপনি ঘটনা দেখবেন ইউএনওদেরকে কীভাবে অপদস্থ করা হচ্ছে। এখন ইউএনও অফিসগুলো উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি যারা, তারা সেটার ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে নিচ্ছেন, অস্থায়ী কার্যালয় বানিয়ে ফেলছেন। সো এই যে দলীয়করণগুলো একদম মাঠ পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে, খুবই দুঃখের একটা কথা। এটা আমি এখানে বলতে চাই, সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে খাল খননের উদ্যোগ। এইরকম কিছু উদ্যোগ হচ্ছে যে মাঠ পর্যায়ে তারা কিছু মহিলা আছে, তাদেরকে ওই যে মাঠে রাস্তার কাজ করে, তো প্রতি মাসে 8,000 করে টাকা পায়। এটা 3 বছর মেয়াদি একটা সরকারের সাথে চুক্তি আসে। তো সবচেয়ে যারা দুঃখী মহিলা গ্রামের, তাদেরকে এটাতে দেয়া হয়। বিএনপির নেতারা আমরা দেখছি যে একটা নাম এন্ট্রি করতে, সে যেহেতু মাসে 8,000 করে টাকা পাবে, 3 বছর কাজ করবে, 20,000 30,000 টাকা করে ওই মহিলাটার থেকে টাকা নেওয়া হচ্ছে, যার 1,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, যার নুন আনতে পান্তা ফুরোয়। সো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, হয়তো সরকারের কিছু ভালো উদ্দেশ্য, অ্যাপ্রোচ আমাদের চোখে পড়ছে, কিন্তু যখন মাঠে এটার বাস্তবায়ন দেখি না, তখন আমাদের মনে হয় সরকার মাঠ কন্ট্রোল করতে পারছে না, অন্যথায় সরকারের মাঠের যারা একদম নেতৃবৃন্দ আছে, তাদের প্রতি নিয়ন্ত্রণ না থাকার কারণে তাদের ওই জায়গায় কি করবে না করবে, এটা সরকার এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারছে না। আপনার কাছে আমি শেষ করছি একটা লাইন দিয়ে। তো ফলশ্রুতিতে আমাদের মনে হয় আসলে যে সরকারের কথার সাথে মাঠ পর্যায়ের যে কাজের যে মিলের জায়গাটা, সেটার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। জি, শামীমুর রহমান শামীম, একটু আপনার কাছে জানতে চাই, মাহাদি আমিনের আরেকটি বক্তব্য, আজকেরই আরেকটি বক্তব্য অংশ থেকে একটু আপনার কাছে জানতে চাই। বিগত 16 বছরে ফ্যাসিবাদের ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে দিয়ে রাজনৈতিক হয়রানি মুক্ত জনবান্ধব সেবাধর্মী পুলিশ প্রশাসন তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। সার্জিস আলম আইনশৃঙ্খলা পরিস্থিতির অভিযোগ করছিলেন। আজকে আমি একটু যোগ করি, সেখানে আপনি নিশ্চয়ই এগুলোর উত্তর দিবেন। আজকে হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী মাহাদিকে একটি কর্মসূচিকে ঘিরে টেনে হিচড়ে পুলিশ নিয়ে গেছে। পরে যদিও সেটি বলা হয়েছে যে তাকে নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। এরকমের ঘটনা সারা দেশের বিভিন্ন জায়গায় ঘটে। সেই যে জনবান্ধব পুলিশ দাবি করা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে আসল ভাই। আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সরওয়ার হাসান ভাই, সাজ্জিস আলম, মাহবুর রহমান স্যার, যারা রয়েছেন আমাদের সাথে দেশ বিদেশে, তাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই সরকারের মাত্র 6 মাস অতিক্রান্ত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে মাহাদি আমিন সাহেব বলেছেন, আজকের বাংলাদেশের গত 18 বছর যাবৎ আপনারা দেখেছেন, জনপ্রশাসন বলেন, পুলিশ বিভাগ বলেন, আমাদের জুডিশিয়ারি বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেক্টরগুলো কীভাবে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে। সেই রেসটা তো এখনও টানতে হচ্ছে এই সরকারকে। আপনি রাতারাতি তো চেঞ্জ করে, গতানুগতিকভাবে চেঞ্জ করে পারবেন না। এটা আজকে পুলিশ বিভাগটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এটা শুরু হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, দক্ষ এবং বিশিষ্ট পার্লামেন্টারিয়ান। আমরা আশাবাদী ধীরে ধীরে অবশ্যই কার্যকর ব্যবস্থা, জনকল্যাণমূলক, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে প্রধান দায়িত্বই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই দায়িত্ব পালনে কখনো তিনি পিছপা হবেন না, দৃঢ়তার সাথে সেটা করবেন। সেটা শুরু হয়েছে মাত্র 6 মাসে। আপনি দেখবেন
পুলিশের যে এত পুলিশকে ব্যবহার করি, কিন্তু সেভাবে বলতে গেলে তো এই পুরো পুরো পুলিশ প্রশাসন অবসরে যাবে, তারপর আপনাকে নতুন কেউ নিয়োগ হবে। পুলিশের বিভাগে সেই- অন্তর্বর্তীকালীন সরকার যেমন পুলিশ বিভাগে আমাদের সিভিল প্রশাসনের জুডিশিয়ারি সংস্কার প্রস্তাব এনেছিলেন, আমাদের সরকারের মাথায় রয়েছে পুলিশ বিভাগকে পরিপূর্ণভাবে পুনর্বিন্যাস করে এটাকে আরো কিভাবে ইফেক্টিভলি জনগণের কল্যাণে জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য কাজে লাগানো যায়, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে মানুষের কল্যাণে, সেটার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। আপনি সেটা শুরু হয়েছে, আপনি দেখবেন অত্যন্ত দক্ষতার সাথে পুলিশ দৃশ্যমান কাজ হতে করবে, কতদিন সেটা- লাগবে বলে মনে দৃশ্যমান শুরু হয়ে গেছে এটা, আপনি এটা ফল পাবেন। আমাদের রাজনৈতিক একটা প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষমতা বা জনাব হাতিয়ার অবশ্যই হিসেবে রয়েছে। ব্যবহার আপনার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার একটা রাজনৈতিক প্রতিশ্রুতি অঙ্গীকার রয়েছে এই জাতির কাছে। 31 দফা কর্মসূচি তিনি জাতির সামনে নির্বাচনের আগে তুলে ধরেছেন। জাতি তো সেই 31 দফার ম্যান্ডেট নিয়েই ধানের শেষে ভোট দিয়ে বিপুল মেজরিটি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণকে অধিষ্ঠিত করেছে বিএনপি সরকারকে। এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যর্থতার কোনো সুযোগ জাতীয়তাবাদী দলের নেই, মাননীয় প্রধানমন্ত্রীও নেই। সেই প্রতিশ্রুতি অঙ্গীকার ব্যক্ত করার জন্য, দৃঢ়ভাবে বাস্তবায়ন করার জন্য যে দলেরই হোক না করো, বিএনপির হইলেও যদি আইন হাতে তুলে নেয়, আইন শৃঙ্খলার পরিপন্থী কাজ করে, জানমালের নিরাপত্তা জনগণের কাজ করে, অবশ্যই তাকে আইনের হাতে তুলে দিয়ে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। অতীত সরকারের মতো রাজনৈতিক পরিচয়, দলীয় পরিচয় অপরাধ করে কেউ পার পাবে না, এটাই সরকারের অঙ্গীকার এবং প্রতিশ্রুতি রয়েছে। জি, কাজী মোহাম্মদ মাহবুব রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছিল, সার্জিস আলমও অভিযোগ করেছেন বেশ কিছু বিষয় নিয়ে। আপনি কতটা পরিস্থিতির উন্নতি দেখেন? একটা তো সংকট রয়েছে, তিনি বলছিলেন যে আগের আমলের এক ধরনের ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে নতুন জনবল কাঠামো কিংবা দলীয়করণ বাদ দিতে গেলে সেটা একটি দীর্ঘমেয়াদী প্রসেস। কিন্তু 6 মাসের মধ্যে কতটা বার্তা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জনবান্ধব পুলিশ হয়ে ওঠার জন্য, কিংবা পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে? আপনাকে ধন্যবাদ। আমরা তো আসলে একটা সরকারের পারফরমেন্স মূল্যায়ন করি তার পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা, রাজনৈতিক স্থিতিশীলতাটা কতটা আনতে পেরেছে। আপনি সেই জায়গায় যদি দেখেন, আপনি একটা ট্রানজিশন হয়েছে এবং ডেমোক্রেটিক কনসিলেশনের ক্ষেত্রে সরকারটা যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার কথা সেটা কতটা করতে পেরেছে। এই ধরনের গণঅভ্যুত্থান পরবর্তী, বিপ্লব পরবর্তী সরকারগুলোর ক্ষেত্রে আমাদের মূল্যায়নটা এই জায়গায় থাকে যে স্থিতিশীলতাটা আসছে কিনা। আমি কিন্তু প্রথম ধাপে এটা অন্তত আপনারাও হয়তো একমত হবেন যে স্থিতিশীলতাটা আসছে, রাজনীতির যে স্থিতিশীলতা। আপনি দেখেন গত অন্তর্বর্তী সরকারের সময় ওটাও আমাদের অর্জন, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু সেটা আমরা সম্পূর্ণভাবে ম্যানেজ করতে পারি নাই। বিশেষ করে কিছু পলিটিক্যাল অ্যানার্কি ছিল, যেটাকে অনেকে মব বলে, আমি মব বলতে চাই না, এটা এক ধরনের পলিটিক্যাল অ্যানার্কি ছিল। সেই অ্যানার্কিগুলো কিন্তু এখন একদমই নেমে আসছে, আসলে সেভাবে দেখাই যাচ্ছে না। তো এইটা আসলে একটা আমাদের চাওয়া ছিল। আপনি যদি নেমে আসছে বলেন, 15ই আগস্ট ধানমন্ডিতে যাদেরকে মারধর করা হয়েছে সেটা কি মবের আওতায় পড়বে? আপনি এরকম যে কতগুলো ঘটনা দেখাচ্ছেন, এটা একদম আইডিয়ালিস্টিক স্টেটের কথা বলছেন। এটা কি বাংলাদেশ কি এমন কোনো দেশ, আমেরিকায়, ইংল্যান্ডে কোথায় কমপক্ষে 5% 10% ক্রাইম নাই? এটা কোনো কথা যে বাংলাদেশে আমরা এখানে কোনো মানুষ খারাপ থাকবে না, কোনো মানুষই কি, পুলিশও তো অপরাধী হতে পারে। আপনি এটা কি বলেন? একজন জাজ অপরাধী হতে পারে, একজন এমপি অপরাধী হতে পারে। এটা কি প্ল্যাটনিক কোন স্টেট যে এখানে সবাই এমন মানুষ হবে যে তারা কেউ কারো কিছু মানুষ জন্মগতভাবেই অপরাধী। আপনি অপরাধ বিজ্ঞানে দেখেন, কিছু মানুষ এমনি অপরাধ প্রবণ, অপরাধী বলা যাবে না জন্মগতভাবে, অপরাধ প্রবণ। তো অপরাধ প্রবণ মানুষগুলোকে আমরা নানাভাবে পুরস্কারের ব্যাপার বলে বা অপরাধের ভয় দেখিয়ে, শাস্তির ভয় দেখিয়ে পুলিশ আইন কানুন দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সুযোগ পেলেই তারা কিন্তু অপরাধটা করে। সো আমাদের এখানে আলোচনাটা এমনভাবে ফিট হচ্ছে, মনে হচ্ছে যে একটা আইডিয়ালিস্টিক প্ল্যাটনিস্টিক। যদি মেজর মোটা দাগে অপরাধগুলো না ঘটে তাহলেই সরকারকে আমি নম্বর দিতে চাই। বিশেষ করে আমি 6 মাসে দেখছি সরকার কিন্তু অনেকটা স্ট্যাবল পজিশন নিয়ে আসছে, স্থিতিশীল পজিশন নিয়ে আসছে। এইটার ডেমোক্রেটিক ট্রানজিশনে খুব আবশ্যক। এটা যদি করতে না পারতো, তার হাতে যে নিয়ন্ত্রণ না থাকতো আফটার 12 ফেব্রুয়ারি, তাহলে সরকারকে অবশ্যই কন্ডেম করা যেতে পারতো। কিছুটা পরিবর্তন, কিছুটা অনেকটা পরিবর্তন দেখছি। এক্সপেকটেশন তো অনেক আছে, আরও এক্সপেকটেশন আছে, সেগুলো করতেই হবে। কিন্তু আমরা যেভাবে থিওরিটিক্যালি বলি যে হফসিয়ান যে দুঃশাসন, যেটা আপনি ধরেন গুম আছে কিনা, কর্তৃত্ববাদী ছিল, খুন আছে কিনা, বাড়ির থেকে মানুষ উঠাই নিয়ে যায় কিনা, এইগুলো এই ফেনোমেনাগুলো দেখা যায় না, দেখা গেল না, যায় না 6 মাসে। আবার আপনি লকিয়ান যে সুশাসন, প্রধানমন্ত্রী বা ধরেন সার্জিত প্রধানমন্ত্রীর কথা বলেছেন, আবার এদিক দিয়ে দেখেন যে
15 দিন পর পর, 1 মাস পর পর, 2 মাস পর পর এসে বলা যে আমি কিন্তু এই কমিটমেন্ট করেছিলাম, এতটুকু করতে পেরেছি, এতটুকু করতে পারি। আবার এই যে আপনি 6 মাস পরে বলছে আমার আন্তরিকতাটা দেখেন, আমি কিন্তু চেষ্টা করছি। এটা আমাদের সরকারগুলোর আগের যে ট্রেন্ড ছিল সেই জায়গার থেকে একটা মারাত্মক ইউটার্ন, এবং সরকার বোঝাতে চেষ্টা করছে দেখেন আমি কিন্তু বেশি সফল হচ্ছি না, চেষ্টা করছি আপনাদের কমিটমেন্টগুলো বাস্তবায়ন। এই অ্যাপ্রোচটার একটা সরকার আমাদের দরকার ছিল। আমি এই সরকারের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ দেখতে পাই। এখন এইটা যদি 5 বছর অব্যাহত রাখা যায় তাহলে আমার কাছে মনে হয় অনেক জায়গায় পরিবর্তন আসবে। এর অর্থ এই নয় বাংলাদেশে 100% সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা কখনোই কোনোদিন সম্ভব না। আরও যদি আমরা 100 আইনও করি এবং আমাদের পুলিশ এবং অন্যান্য সব কিছুতে ঠিকও হয়ে যায়, কখনোই আমরা কমপ্লিট সুশাসনে বুঝতে পারবো না, এটা অসম্ভব কাজ। জি, সোহরাব হাসান, সোহরাব ভাই আপনার কাছে জানতে চাই যেটি স্যার শুরুতে বলছিলেন যে প্রধানমন্ত্রীর এক ধরনের ব্যক্তিগত ইমেজ একটা তিনি দাঁড় করিয়েছেন এবং সেটি ভালো, প্রশংসা করিয়েছে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু সেই বার্তাটা তার নিজের দলের কর্মী, আমলা কিংবা প্রশাসনে কতটা পৌঁছেছে বলে আপনি দেখেন? ধন্যবাদ এবং সহ আলোচকদের শুভেচ্ছা। আমরা অধ্যাপকের কথা শুনলাম, রাজনীতিকের কথা শুনলাম, এখন কি সাধারণ নাগরিক হিসেবে যে চাওয়া পাওয়া, একটা বিষয় হচ্ছে চাওয়া পাওয়ার মিল কতটা। এই সরকারের কাছে প্রত্যাশা ছিল 6 মাস, আবার যথেষ্ট সময় না যে প্রত্যাশা পূরণ করার। এখন এখানে একটাই কথা বলা যায় যে কেউ হয়তো এই বিষয়টি দেখবেন যে গ্লাসের অর্ধেক পূর্ণ অর্ধেক খালি। তা আমরা পুরোটা খালি হয়ে দেখতে চাই না, পুরোটা পূর্ণ হয়েছে সেটাও বলার সুযোগ নেই। রাজনীতিটা কতটা বদলেছে এখানে কিন্তু এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, অর্থাৎ রাজনৈতিক আচরণ, রাজনৈতিক সংস্কৃতি, একজনে আরেকজনকে কিভাবে সম্মান করছে না অপদস্থ করছে, এই যে রাজনৈতিক সংস্কৃতিটা বদল হয়েছে এটা বলা যাবে না। দেখুন এখন তো যারা ফ্যাসিস্ট সরকার বলি, স্বৈরাচারী, তারা তো মাঠে নেই, কিন্তু সরকারি দল ও বিরোধী দল যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন, তাদের মধ্যে কিন্তু একটা চাপানোতর আছে, একটা বেশ অস্থিরতাও আছে, বিশেষ করে বিরোধী দল। অর্থাৎ সরকারি দল বিরোধী দলকে কতটা আস্থায় নিতে পারছে, আস্থা অর্জন করতে পারছে, আর বিরোধী দল কতটা আশ্বস্ত হতে পারছে, এই রাজনৈতিক প্রশ্নের উত্তরটা জরুরি। তাহলে কিন্তু এই কোথায় ছোটোখাটো বা বড় অঘটন ঘটলো বা ঘটলো না সেটা দূর করা সম্ভব। দলীয়করণ, আজকেই প্রথম আলোর কিন্তু শিরোনাম ছিল যে বিএনপি কি সরকারে মিশে গেছে, বিএনপির আলাদা অস্তিত্ব। আমাদের এখানে যেটা হয়েছে এটি কিন্তু আমল নির্বিশেষে সরকার এবং সরকারি দল এটা পার্থক্য করা খুব কঠিন। যে কারণে যে কে বললেন, সাজিদে বললেন যে উপজেলা কার্যালয় এটা সরকারি দলের সহায়ক প্রতিষ্ঠান অথবা তাদের নির্দেশক প্রতিষ্ঠান হিসেবে উপজেলা কার্যালয়ে যখন সরকারি দল বিরোধী দল মিলে একজন এমপিকে বসার জায়গা দিল, তখন থেকে কি এক ধরনের দলীয় দেওয়াটা উচিত নয়, দেওয়াটা কোনোভাবেই সমীচীন নয়। এখন জানিয়েছে, তাহলে সরকারি দল বিরোধী দল ভাগাভাগি করে এই সুবিধাটা নিতে যাচ্ছে। সুবিধাটা নৈতিক কি অনৈতিক, এটা এই প্রশ্নটা। এখন যে কারণে বলা হয়েছিল যে একজন সংসদ সদস্য তিনি কোথায় বসবেন, সব নির্বাচনী এলাকায় তো তার কার্যালয় নেই, আবার তার বাড়িও তো একটা কার্যালয়, তিনি যেখানে যাবেন, বিষয়টা হচ্ছে যে তার জন্য একটা বসার জায়গাটা কিন্তু সমস্যা না। সমস্যাটা হচ্ছে তিনি যখন বসলেন তখন সমস্ত প্রশাসন মনে করে তার কথা শুনতে হবে, তার নির্দেশ মানতে হবে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তার বিরোধিতা করা যাবে না। এই মানসিকতা এটি পরিবর্তন করাটা খুব জরুরি। আমাদের রাজনীতিতে 55 বছরে হয়নি, আবার 6 মাসে হয়ে যাবে তাও নয়, কিন্তু একটা ধারা যদি আমরা শুরু করতে পারতাম। আবার ধরুন যেখানে সরকারি দলের এমপি নাই, বেসরকারি বিরোধী দলের এমপি, সেখানেও কিন্তু প্রশাসন কি একইভাবে তাকে মর্যাদা দেয়, একইভাবে তার কথা শুনে? যদি শুনে তাহলে স্বাগত জানাবো, ধন্যবাদ জানাবো। কিন্তু যদি এখানে পার্থক্য দেখি, ইতিমধ্যে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা কথাও বলেছেন যে এলাকায় তাদের
এবং একবার তো এটা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল যে সংরক্ষিত নারী আসনের সদস্যদের বিএনপির যেহেতু 36 জন তাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছিল যেখানে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য নেই। তাই এটার মধ্যে এক ধরনের দলীয়করণের যে প্রক্রিয়া সেটা আছে, সেটা কতটাই করতে হবে। 6 মাসে যেটা এটা ঠিক সরকার আসছে একটা বৈরী পরিবেশে, আসার কয়েকদিন পরেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, আমরা দেখলাম যে তেল সংকট, পরবর্তীকালে এখন গ্যাস সংকট। এই সংকটগুলোর একটা প্রশ্ন আসে যে এই সংকটের ভয়াবহতা মানে আমরা বৈশ্বিক পরিস্থিতিটা বাদই দেই, কারণ প্রতিদিনই মানুষ বাড়ছে, চাহিদা বাড়ছে সব কিছুরই, এবং পণ্যের উৎপাদন তেমন বাড়ছে না, রপ্তানি বাড়ছে না। একটাই আমাদের ভরসা হচ্ছে বৈদেশিক এই প্রবাসী আয়। প্রবাসী আয় দিয়ে কতদিন চলা যাবে? আর আমরা একটা আমদানি নির্ভর রাষ্ট্র হয়ে পড়েছি সব ক্ষেত্রে। আমরা খাদ্যের স্বনির্ভর বলছি, কিন্তু খাদ্যও কিন্তু একটা বেশ পরিমাণ, অন্তত 1/4 আমদানি করতে হয় যদি আপনি গম আটা ইত্যাদি, গম ভুট্টো ইত্যাদি যোগ করেন। ভোজ্য তেল আমদানি করতে হয়, জ্বালানি তেল আমদানি করতে হয় আপনার, মানে এক ধরনের এই পরনির্ভর অর্থনীতিকে স্বনির্ভর অর্থনীতিতে নিয়ে যাওয়ার অঙ্গীকার আছে, বাজেটেও সে কথা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া। সরকারের আমার মনে হয় অগ্রাধিকার নির্ধারণে কিছুটা ভুল আছে। এই পর্বে একটু শুরু করি শামীমুর রহমান। শামীম ভাই, একটু আপনাকে দিয়েই, আজকে যেই দাবিগুলো আসলে করা হচ্ছে তার মধ্যে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। 31 দফা, যেহেতু বিএনপি আসলে অন্যান্য সকল কিছুর চেয়ে 31 দফাকে বেশি গুরুত্ব দেয়, সে কারণেই 31 দফার 27 দফায় কৃষকদের নিয়ে একটি কথা বলা আছে। যদিও শুরুতেই সরকার আসার পরই প্রথমে ঋণ মওকুফ করেছিল, এটা একটি সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, এটি ছিল 31 দফার মূল যেই জায়গাটি। সেখানে কতটা সরকার এখন পর্যন্ত শুরু করেছে বলে মনে করেন কাজ? দৃশ্যমান কিছু কি করা গেছে? দেখুন, এটা খুব প্রাসঙ্গিক একটি প্রশ্নের অবতারণা করেছেন আপনি। বিগত এই সরকার, অতীতের সরকারের সময়গুলোতে দেখেন, কোন সময় কোন সরকার কিন্তু আমাদের 75% লোক গ্রামে বসবাস করে, গ্রামীণ অর্থনীতির সাথে জড়িত। কোন সরকার কিন্তু মেগা প্রজেক্ট, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, কর্মসংস্থান উৎপাদন বৃদ্ধির জন্য মেগা প্রজেক্ট তৈরি করেনি। সব মেগা প্রজেক্টগুলো শহরে মানুষের জন্য। এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সামাজিক বনায়ন বলেন, এই কর্মসূচিগুলো মেগা প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশাল জনগোষ্ঠীকে, একটু আগে সোহরাব হাসান ভাই বলেছেন, রেমিটেন্স যোদ্ধারা, তাদের অর্জিত অর্থ এবং আমাদের কৃষির যে অবকাঠামো, গ্রামীণ অর্থনীতি আমাদের বাংলাদেশকে এত দুর্নীতি লুটপাট করার পরেও এই 20 কোটি মানুষকে খাদ্যের সংস্থান যোগান দিয়ে টিকে রেখেছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করতে পারিনি, কিন্তু আমরা কাছাকাছি রয়েছি, এটা আমাদের বড় ধরনের সফল। এই কৃষি জনপদে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আপনি যেটা বলছেন, কিন্তু আবার যে এর আগের পর্বে যেটি সাজ্জিদ আলম বলছিলেন, এই যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের যে কার্ড, সেটি বিতরণ করতে গিয়ে আবার ঘুষ বিতরণ, এটা তো কিছু তো থাকবে, সেটা তো সরকার স্বচ্ছতা জবাবদিহিতার পাশাপাশি সেটা মনিটর করবে। আপনাকে তো 100% আপনি পারবেন না, একটু আগে ভাই বলেছেন, আপনি ভালো কাজ করতে গেলে এর মধ্যে কিছু ভুল ত্রুটি হবে, পরিপূর্ণভাবে আপনি পারবেন না তো সব জায়গায় করতে। সেই কিছু কত শতাংশ পর্যন্ত গ্রহণ করছে এই উদ্যোগটা তো একটা মহৎ উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের, গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান উৎপাদন বাড়ানোর জন্য এই যে ব্যতিক্রমধর্মী কর্মসূচি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি করেছিলেন, 1500 খাল তিনি খনন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেখেছেন কোদাল হাতে কৃষকের সাথে মাঠ পর্যায়ে মাটি কাটছে, খাল খনন করছেন? দ্যাট ইজ জিয়া রহমান। খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জনের জন্য, কৃষকের স্বনির্ভরতা অর্জনের জন্য খাল খনন করেছেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য, কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য। এই যে তার যুগান্তকারী পদক্ষেপ, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আবার শুরু করেছেন, দেশটাতে বেগম খালেদা জিয়াও করেছেন। শুধু এটা নয়, এর সাথে সাথে সামাজিক বনায়ন। আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের সমস্ত পরিবেশ দূষিত হচ্ছে কারণ একটি ভূখণ্ডের 25% আপনাকে প্রয়োজন হয় ফরেস্টেশনে, আমাদের মাত্র আছে 9 থেকে 10%। এই যে অক্সিজেন নাইট্রোজেনের ভ্যাকুয়াম, এটা আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের ভূগর্ভস্থ পানির লেভেল নিচের দিকে চলে যাচ্ছে, ধারণ করে রাখতে পারছে না পানি।
এই জন্য এই যে কর্মসূচিগুলো অবশ্যই গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ দেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি। জি, সাজ্জি সালাম, একটু আপনার কাছে জানতে চাই, আপনি বেশ কিছু বিষয়ের তিনি বলছিলেন উন্নয়নের কথা, আবার সরকার যে 31 দফাকে গুরুত্ব দিচ্ছে এটিও তো সত্যি যে 31 দফা দেখেই জনগণের কাছে ভোট চেয়েছে, জনগণ তাদেরকে ক্ষমতায় নিয়েছে, ফলে 31 দফাকে বিশেষ গুরুত্ব দেবে এটিও তো স্বাভাবিক। একদম যে স্পষ্ট করে বলি, সরকারকে মানে আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমি মনে করি দুইটা কার্ড একদম অফিসিয়ালি দিয়ে দেওয়া উচিত আমাদের পক্ষ থেকে। প্রথম কার্ডটা হচ্ছে গণভোটের সাথে প্রতারণা কার্ড, আর দ্বিতীয় কার্ডটা হচ্ছে 31 দফার সাথে প্রতারণা কার্ড। আমার কাছে 31 দফা আছে, এটা বিএনপির 31 দফা। আমি এটাই পড়ছিলাম আজকে আর কি, যে তারা বলছিল এটা দিয়ে তারা সব করছে, ওহি হিসেবে এটাই আছে সামনে। আমি এখানে 1 থেকে 15 দফা আমি দেখলাম, এই 1 থেকে 15 দফার 15টা দফার 10টা দফাতেই বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে। এগুলো বিএনপি তখন দিয়েছিল, তখন করেছিল যখন বিএনপি সাফারার ছিল। যখন বিএনপি এখন ক্ষমতায় এসেছে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, তখন বিএনপি আর ক্ষমতার ভারসাম্য চায় না, বরং বিএনপি চায় সকল ক্ষমতা তার হাতেই পুঞ্জীভূত থাকুক। আমি একটা একটা করে যদি শুধু বলি, প্রথম দফায় দেয়া আছে সংবিধান সংস্কার কমিশন গঠন। বিএনপি সংসদে দাঁড়িয়ে বলে সংবিধান সংস্কার করা যায় না, শুধু সংশোধন করা যায়, এবং তারা এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথটা পর্যন্ত গ্রহণ করে নাই। এখানে আপনি 4 নম্বর দফায় দেখেন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। এই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য যেই যেই প্রতিষ্ঠানগুলোকে ও ততটুকু স্বাধীন করা দরকার, স্বায়ত্তশাসন আনা দরকার, একটা প্রতিষ্ঠানকেও এখন পর্যন্ত সংস্কার করার উদ্যোগ সরকার নেয় নাই। যেই যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা প্রয়োজন ছিল, যেখানে আমার দুদক ছিল, পিএসসি ছিল, অডিট কমিশন ছিল, এই প্রত্যেকটা কমিশনকে এখন পর্যন্ত হাওয়া করে দেওয়া হয়েছে। আপনি বলেন দুদকের এখন কাজ হয়েছে বিগত 6 মাসে? কোনো কাজ হয় না। মানবাধিকার কমিশনে কাজ হয়েছে? কাজ হয় না। গুম কমিশনে হয়েছে? হয় নাই। প্রত্যেকটা জিনিসকে একদম হাওয়ার উপরে রাখা হয়েছে, কোনোটাতে কোনো কাজ হচ্ছে না। আপনি এখানে দেখেন, এখানে 6 নম্বরে আছে তারা বলছে উচ্চ কক্ষের প্রবর্তন করবে। এই 6 মাসে উচ্চ কক্ষের প্রবর্তন কিংবা সেখানে পিআর এই ধরনের কোনো আলোচনা বিএনপির মুখে ছিল? কোনো কিছু ছিল না। পিআরের কথা তো বিএনপি আগেও বলেনি না, কিন্তু এই যে উচ্চ কক্ষের যে প্রবর্তন, একদিন কোথাও আলোচনা এসেছে এই 6 মাসে? কোনো কিছুতেই ছিল না এই আলোচনা। আপনি দেখেন 7 নম্বর দেওয়া আছে 70 অনুচ্ছেদ সংশোধন করবে। তাহলে আমরা দেখছি এই রাষ্ট্রপতির এখানে ভোটিংয়ে তারা শুধুমাত্র তারা স্পষ্ট করে বলেছে যে দলের যে ক্রস করা যাবে না, ফ্লোর ক্রস করা যাবে না। তাহলে এই যে 70 অনুচ্ছেদ দিয়ে রেখেছে তারা তাদের 31 দফায়, এখানে আরেক প্রতারণা। 9 নম্বরে দিচ্ছে তারা স্বচ্ছতার জন্য সকল সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন করবে। বাংলাদেশের সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলতে টপ যে 5টা প্রতিষ্ঠান বুঝায়, এই প্রত্যেকটা দলীয়করণ করার জন্য বিএনপি ইন্টারনালি সার্চ কমিটি করেছে। দুদককে কাকে চেয়ারম্যান বানানো যায়, কাকে পরিচালক বানানো যায়, কাকে পিএসসির দায়িত্ব দেওয়া যায়, এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জিম্মি করার কাজটা বিএনপি করতেছে। আপনি দেখেন এখানে 10 নম্বরে জুডিশিয়াল কমিশনের কথা বলা হয়েছে। আপনি যাই দেখেন, যেই বিএনপি বলল যে তারা স্বাধীন পৃথক সচিবালয় করবে আমার এই আদালতের ক্ষেত্রে, সেইখানে আমরা দেখলাম যে ওই যে অধ্যাদেশটা আইনে পরিণত করার কথা পৃথক সচিবালয়ের আমার বিচার বিভাগে, সেটা তারা বাতিল করে দিল। এরপরে আপনি দেখেন 12 নম্বরে তারা বলছে মিডিয়া কমিশন গঠন করবে। 6 মাসে মিডিয়া কমিশনের কোনো আলাপ নাই, বরং দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগের মতো করে, আমরা এই নামটা বলতে চাই না, তারপরও খুবই খারাপ লাগে যখন দেখি প্রত্যেকটা হাউসে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সম্পাদক কিভাবে নিজের দলের বসানো যায়, কিভাবে সিইও নামে পদ বানানো যায়, বানিয়ে নিজের দলের মানুষকে বসে হাউসে নিউজ কন্ট্রোল করা যায়, এই চিন্তা আমরা বিএনপির মধ্যে দেখা শুরু করলাম। আপনি আমার এখানে 15 নম্বরে যান, বলতেছে অর্থনৈতিক সংস্কার কমিশন। আমরা দেখতেছি এস আলমকে কিভাবে সংস্কার করে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, প্রাসঙ্গিক করা যায়, সেই ধরনের কার্যক্রম আমরা বিএনপির জায়গা থেকে দেখি। 14 নম্বরে দেখেন মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলছে, অথচ মানবাধিকার কমিশনের কোনো বাস্তবায়ন নেই। সো আমাদের কাছে কেন এখন মনে হচ্ছে যে এই যে 31 দফা, একদম খুবই দুঃখজনক হলেও সত্য, বিএনপি তাদের এই 31 দফার সাথে সবচেয়ে বড় প্রতারণাটা করবে এবং বাংলাদেশের মানুষ চোখে আঙুল দিয়ে বিএনপিকে এই জিনিসগুলো দেখিয়ে দিবে। এখন আমরা আমাদের জায়গা থেকে আসলে কি চাই, আমি এতক্ষণ যে কথাগুলো শুনলাম সেখান থেকে কয়েকটা পয়েন্ট শুধু অ্যাড করতে চাই। প্রথমটা হচ্ছে, বিগত টাইমটাতে এটা ট্রু যে পলিটিক্যাল অনেক অ্যানার্কি ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য ইন্টারিমের সময় এই অ্যানার্কিটা করার জন্য বিএনপির ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল। এখন দেখেন বিএনপি ক্ষমতায়, এগুলো আস্তে আস্তে সব স্টেবল হয়ে গিয়েছে। কিন্তু আপনি হবিগঞ্জের আজকে যে ঘটনাটা দেখলেন, একটা ছেলে সে প্রতিবাদ করতে গিয়েছে। কি প্রতিবাদ? প্রতিবাদটা হচ্ছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস পাচ্ছে না, জ্বালানি পাচ্ছে না ঠিক মতো, এটার জন্য কয়েকজন মিলে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। ওসি আওয়ামী লীগের ওসিদের মতো, পেটুয়া বাহিনীর মতো কিভাবে তাকে কোনো অপরাধ ছাড়া, মামলা ছাড়া
কোনো ধরনের এফআইআর ছাড়া তাকে তুলে নিয়ে টেনে হিসড়ে নিয়ে চলে গেল, এবং পরবর্তীতে বলা হলো নিরাপত্তার জন্য। এটা হচ্ছে ওই নিরাপত্তা যেই নিরাপত্তার কারণ দেখে আমাদেরকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। আসল কথা হচ্ছে এটা না, আসল কথা হচ্ছে ওসির কথায় চলে না, এসপির কথায় চলে না। ওইখানকার যে এমপি ক্ষমতাসীন দলের জিকে ঘোষ, সে তার বিরুদ্ধে কাউকে প্রতিবাদ করতে দিবে না, কথা বলতে দিবে না। এটা যদি মিডিয়ায় আসে তার বিরুদ্ধে আবার এই বিভিন্ন ধরনের ন্যারেটিভ আসবে, এটা সে হজম করতে পারবে না। এই জন্য তারা তাদের জায়গা থেকে আবার প্রশাসনকে এইভাবে ব্যবহার করছে। এবং সর্বশেষ শুধু একটা কথা বলি, স্যারের উদ্দেশ্যে একটু সংশোধন করে দেই। বিগত 6 মাসে, লাস্ট ইয়ারের 6 মাসের চেয়ে 56% বেশি সহিংসতা, ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আজকের বিবিসি রিপোর্ট। জি, একটু জানতে চাই আমাদের কাজী মোহাম্মদ মাহবুব রহমান, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি সার্জিস বলছিলেন আইন শৃঙ্খলার পরিস্থিতির একটির কথা তো বলছেন, পাশাপাশি সংস্কারের যেই উদ্যোগের কথা, যেটি গণভোট কিংবা ওই সময়টাতে নেওয়া হয়েছিল বা দাবি উঠেছিল, সেটি সরকারের তো প্রায় 10% সময় এরই মধ্যে শেষ হয়ে গেছে। শুরু করতে এতটা বিলম্ব কেন হচ্ছে বলে মনে করেন? না, ঠিক এইরকমটা তো মনে হয় না শুরু করতে বিলম্ব। দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আসে। একটা হলো পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট। পৃথিবীর সব জায়গায় ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন আসে, সে অর্গানাইজেশনাল লেভেলে মানে প্রত্যেক সরকারের যে সকল অর্গানাইজেশনগুলো আছে, ইনস্টিটিউটগুলো আছে, অর্গানাইজেশনাল লেভেলে পরিবর্তন করবেই তার লোক দিয়ে, এটাই স্বাভাবিক। আপনি ধরেন বিএনপির 31 দফা আছে, এনসিপির আরেকটা আছে, জামাতের আরেকটা আছে। যেই সরকার গঠন করবে সে তার ম্যানিফেস্টোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সংগঠনে তার নেতৃত্বে বসাতে চাইবে। তাহলে তার এটা ফ্যাসিলিটেট করবে কে? কিন্তু সে তো কমিটমেন্ট দিয়েছে 31 দফা বাস্তবায়ন করবে ধরেন, বা ওই ম্যানিফেস্টোটা বাস্তবায়ন করবে। তাহলে তার ম্যানিফেস্টোটা কি ধরেন জামাতের কোনো ব্যক্তিকে বসালে বাস্তবায়ন হবে? এইটা যে আমরা বলি না, তাহলে কি বিএনপি তার নিজের লোক বসাবেন না অন্য দলের লোক বসাবে? বা অন্য দল ক্ষমতা আসলে সেটি অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সাংবিধানিক যে পদগুলো পৃথিবীর কোনো দেশেই আপনি কি আপনার এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা কেউ নিরপেক্ষ আছেন? ইজ ইট পসিবল? তাহলে আগে নির্বাচন কমিশনার নিয়ে কেন এতটা আপনি কাজটা করছেন কিনা নিরপেক্ষভাবে, আইন সিদ্ধভাবে, সেটা ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিটাকে নিয়ে কোনো মূল্যায়ন করতে চাই না, ব্যক্তি তার রুলস অফ গেম ঠিক রাখছে কিনা। যদি রুলস অফ গেম ভায়োলেট করে, সে যে ব্যক্তি হোক, যে দলেরই হোক, আমি এটাকে অ্যাকসেপ্ট করতে চাই না। আপনাকে একটা উদাহরণ দিই। প্রফেসর ইউনূস সাহেব অত্যন্ত রেসপেক্টেড লোক, এবং একটা জটিল পরিস্থিতিতে উনি ক্ষমতা নিয়েছেন, আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। কিন্তু আপনি দেখেন এই যে মানবাধিকার কমিশনটা জাস্ট নির্বাচনের 3-4 দিন আগে কমিশনারদের নিয়োগ দিয়ে গেল। এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া যে নির্বাচিত সরকারের জন্য রেখে যাওয়া। আপনি যখন এটা দিবেন, এটা তো নির্বাচিত, এই যে কাজগুলো, এগুলো অনেক একটা ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে না না, এটা তো যখনই আপনি এটা আমাদের আগেও কিন্তু এগুলো ছিল যে আমরা 3 মাস 4 মাস আগে কিন্তু মানে নির্বাচিত সরকারও কাজকর্ম রুটিন ওয়ার্কগুলো করে, অন্যান্য কাজগুলো করে না। তো এই যে কাজগুলো, এগুলো হয়তো আমি ইন্টেনশনালি দেখতে চাই না, কিন্তু কিছু বিকৃতি তো ছিল। এখন এই জায়গা থেকে হোক, অন্য জায়গা থেকে হোক, এই যে পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্টের কথা আপনাকে যেটা বললাম, যে সরকার নিজের লোক বসাবেই, এটাই স্বাভাবিক, এবং তার ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে নিজের লোক লাগবে। কিন্তু নিজের লোক ক্ষমতায় বসে, প্রতিষ্ঠানে বসে দুর্নীতি করছে, ওরা যদি থাকে, অপরাধ যদি করে থাকে, অবশ্যই তাকে কন্ডেম করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আর আরেকটা বিষয় আপনি ছোট করে উত্তর দিয়ে, সেটা হলো যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আমরা কিন্তু লম্বা সময় ধরে, এটাও সার্জিসও বলছেন, যে লম্বা সময় ধরে কিন্তু একটা প্রধানমন্ত্রী জেস্টার চেয়েছিলাম, যে বাংলাদেশে কিন্তু কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী অটোমেটিক ছিল, মানে যে কোনো প্রধানমন্ত্রী, কিন্তু শুধু প্রধানমন্ত্রী, কিন্তু সেই জায়গাটা না, এটা তো লিডারশিপের জায়গাতে টপ ডাউন থেকে যদি কখনো শুরু হয়, তাহলে কিন্তু বটম আপের একটা রিপ্রেজেন্টেশন থাকে, যে আমরা আলাপ করছি। কিন্তু তাই বলে যে সব বটম আপ এখনই প্রধানমন্ত্রী অনুকরণ করবে, এটা কোথায় পাবো? সময় লাগবে, একটু সময় দিতে হবে। জি, সোহরাব হাসান, একটু আপনার কাছে জানতে চাই, সংস্কারের যে কার্যক্রম, এই 70 অনুচ্ছেদ যদি এটি আগে শুরু হতো, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনই ভিন্ন রকম হতে পারতো। এখন কেবলমাত্র আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে নির্বাচন। এই এটি সহই আসলে অন্যান্য আরও যে বিষয়গুলো রয়েছে, সরকারের প্রায় যেহেতু 10% সময় গেছে, এটি শুরু করতে আপনি কোনো বাধা দেখছেন কিনা, বা আন্তরিকতায় কোনো ঘাটতি? বাধা তো আছে, বাধা হচ্ছে মানসিকতা। আচ্ছা, আমরা কিভাবে চাই, আমি এর আগেও বলেছি, যদি আজকে বিএনপি এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় না আসতো, জামাত এবং এনসিপি আসতো, তাহলে হয়তো আজকে বিএনপি যে সব যুক্তি দিচ্ছে, জামাত এনসিপি একই যুক্তি দিত। আবার তখন আজকে বিরোধী দল যে যুক্তি দিচ্ছে, যে
বয়ান দিচ্ছে, সেটা হয়তো বিএনপি দিত। আসলে আমাদের গণতান্ত্রিক মানসিকতা আমরা তৈরি করতে পারিনি। এই যত আইন কানুন দফা আমরা করতে পারি, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান যা বললেন তাতে কিন্তু এটা হলো ব্রিটিশ কি বলে যুক্তরাষ্ট্রে করে, যে দল ক্ষমতায় আসে তারা তাদের মতো লোক। কিন্তু আমাদের এখানে ওয়েস্টমিনিস্টার আমরা যে ব্রিটিশ পদ্ধতি করি, সেখানে একজন মুখ্য সচিব থেকে একজন একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে মুখ্য সচিব, এরা হচ্ছে প্রশাসনের লোক, এরা কারোর লোক হওয়ার কথা না। আমরা বানিয়েছি এত বছর। আমরা এই যে বিশেষ করে যদি বলি, এটা বিশেষ করে 91 পরেই স্বৈরাচারী এরশাদের পতনের পর রাজনৈতিক দলগুলো, কারণ তার আগে তো রাজনীতি ছিল না, এরশাদ সাহেবের কোনো দল ছিল না, কিছু লোক এনে দল বানিয়েছে, কিন্তু এটা করতেন প্রশাসনই। 91 সালের পর এসে দেখা গেলো যে আমাদের প্রশাসন করতে হবে। বিএনপি এসে তার প্রশাসন করলো, আওয়ামী লীগ এসে তার প্রশাসন করলো। এই ধারাবাহিকতায় আমরা 24 পর্যন্ত কাটিয়েছি। এখন আমরা ওই ধারাবাহিকতায় থাকবো না, নতুন করে যাত্রা শুরু করব। 31 দফা আমি মনে করি নতুন করে যাত্রা শুরুর একটা অঙ্গীকার। জুলাই সনদ একটা অঙ্গীকার। এখন সেটি করতে হলে কিভাবে করতে হবে, এখানে দুই পক্ষই অনড় থাকবে সেটা আমি মনে করি না, একটা সমঝোতায় আসতে হবে। জুলাই সনদ নিয়ে যে সমস্যাটা হলো, বিএনপি বলছে আমি জুলাই সনদে যেসব ব্যাপারে আমি দ্বিমত করেছি, এই দ্বিমতের পক্ষে আমি জনগণের রায় পেয়েছি, সুতরাং এটা আমি মানব কেন। এনসিপি জামাতের কথা হচ্ছে যে গণভোটে আপনি স্বীকার করে নিয়েছেন যে গণভোট হলে এগুলো মানব। এখানে এখানে জাতীয় ঐকমত্য কমিশনেরও একটা গোঁজামিল ছিল। হ্যাঁ, সে বিএনপিকে খুশি করার জন্য সংস্কার আলোচনা আবারও আছি, তার আগে আমি যে বিষয়টা হচ্ছে যে গণতন্ত্র হচ্ছে ঐকমত্য, দ্বিমত করার জন্য ঐকমত্য হওয়া। কিন্তু আমাদের মধ্যে সেই এত বছরের সংঘাতের রাজনীতির দিকেই বোধহয় আমরা যাচ্ছি। আমরা যদি কমা দরকার বলে মনে করি। আমি আপনার কাছে আবার আলোচনা ফিট কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, একটু আপনার কাছে শুরুতে আলোচনা করি, যেটি এই জুলাই আন্দোলনের সময় অন্যতম বড় দাবি ছিল কোটা নয় মেধা, যেটি দিয়ে আসলে এই এত কিছু শুরু, সেটি সরকারের 6 মাসে কতটা বাস্তবায়িত হচ্ছে বলে আপনি মনে করেন? সার্জিস যদিও এরই মধ্যে অভিযোগ করেছে, আরো শ্রব্বে অভিযোগ করেছে। সেটা তো আসলে ব্যাপার হলো যে কম্পিটিটিভ এক্সামগুলোতে সরকার যদি প্রভাবিত করে থাকে, আমার কাছে এ ধরনের কোনো ঘটনা নাই। আমি ঠিক হয়তো আরও তথ্য থাকতে পারে, আমি রিজার্ভেশনের সাথে বলছি যে আমি সব জানি তা না। আমার কাছে মনে হয়েছে যে আমি তো এরকম কোনো মেজর কোনো কথা শুনি নাই যে সরকার গত বিসিএসে পিএসসিতে রিক্রুটমেন্টটা নিজের মতো, ইভেন আপনি জানেন আপনার খুব সিনিয়র মানুষ, এটা শুধু বিসিএস দিয়ে তো বিষয় নয়, আমাদের আলাপটা তো বিসিএস তে প্রথমত ছিল। বিসিএস এ কিন্তু ইভেন এখন খাতাটাও ট্রেস করা যায় না, মানে এই উত্তরপত্রটা কার, এটা কিন্তু ইম্পসিবল কাজ। এক্সামিনারের জন্য, হেড এক্সামিনারের জন্য যারা ইনভলভ আছে তাদের সবার জন্য ইম্পসিবল কাজ অলমোস্ট। তো এই যে প্রক্রিয়াগুলো এখন কিন্তু আমরা অনেক বেশি প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছি। এখন সেভাবে কিন্তু হয় না, তবে তাই বলে যে সব অনেক লেভেলেই হয় এবং এটা সবসময় হবে, ভবিষ্যতে হবে। আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজনরা করি, আমাদের পরিবারের লোকজনরা করি। সুতরাং শুধু একা রাজনীতিকে দূর দিলাম না, আমাদের কালচারের সমস্যা। সৌরভ বললেন সংস্কৃতিটাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, সংস্কৃতিটা পরিবর্তন করলে কিন্তু সব জায়গায় পরিবর্তন আসবে। আমরা যেভাবে কাদা ছোড়াছড়ি করছি, আমরা ওই 5 আগস্টের ঐক্যটা ধরে রাখতে পারছি না। আমাদের মধ্যে 5 আগস্টের নেতৃত্ব আছেন, তো এই যে ঐক্যটা ধরে রাখতে পারছি না, আমরা যে পলিটিক্যাল কম্পিটিশনটাকে এক ধরনের মানে আমাদের নিজেদের মতো করে নিয়েছি, সেটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আপনি যাই বলেন না কেন, আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারি নাই, কিন্তু প্রত্যাশিত জায়গায় পৌঁছবো বলে আমি বিশ্বাস করি, কারণ এটা আসলেই ধারাবাহিক প্রক্রিয়া। এটাকে নিয়ে হঠাৎ করে সব মেড হয়ে যাবে, মেক করে ফেলতে পারবো এমনটা মনে করছি না। সৌরভ ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে যে জুলাই আন্দোলনের উদ্দেশ্য, সেটির অনেক জায়গাতেই এখন ঘাটতির কথা বলছিলেন আপনারা, বা বিরোধী দলের পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ করা হচ্ছে। তার মানে কি জুলাই আন্দোলন সফল হলো না, ব্যর্থ হলো? মানে এই অর্থে আসলে সরকার পরিবর্তন হলো ঠিক আছে না, নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করা যায়, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের বলবো যে বড় অর্জন। রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের যে সংস্কার, রাষ্ট্রের অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কারে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন মনে হলো মাঝপথে থেমে আছে। অর্থনৈতিক সংস্কারে কোনো উদ্যোগ ছিল না, সামাজিক সংস্কারের উদ্যোগ ছিল না, বৈষম্য বিলোপেরও কোনো উদ্যোগ ছিল না। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু বৈষম্য বেড়েছে।
কারণ মানুষের আপনি উৎপাদনের যে উপাদানগুলো সেটা যদি আপনি সবার জন্য নিশ্চিত না করতে পারেন, আপনি তার সবার ন্যূনতম মৌলিক অধিকার, সরকার যেমন কিছু কিছু কর্মসূচি নিয়েছে, যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো আগেও ছিল, অন্য নামে ছিল, এবং তখনও এর বিরুদ্ধে মানে এর অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল, এখনও আছে। এটা যতটা কমিয়ে আনা যায়। আওয়ামী লীগের সময় যে 1 কোটি কার্ড দেওয়া হয়েছিল, সেই 1 কোটির কার্ড পরে অন্তর্বর্তী সরকারের সময় বোধহয় 47,000 না কত বাতিল করতে, 47 টাকা বাতিল করতে হয়েছিল। তো সুতরাং ভবিষ্যতে বাতিল না করতে হয়। কিছু কিছু কাজ কিন্তু সদিচ্ছা দেখানো যায়। যেমন ধরেন, বিভিন্ন জায়গায় তো সরকারি দল বিরোধী দল আছে, এই কার্ডগুলো করার ক্ষেত্রে মুক্ত আলোচনার মাধ্যমে করা যেতে পারে। হ্যাঁ, এখন শুধু বিবিএসের রিপোর্ট অথবা সরকারি দলের যে নেতা তার সুপারিশ অনুযায়ী যাতে না হয়। আর মৌলিক যে রাজনৈতিক প্রশ্ন, যেটি সাজিদ আলম বললেন, এই প্রশ্নের সমাধানটা কিভাবে হবে? উচ্চকক্ষ কি গঠিত হবে না? সরকার তো এটির পক্ষে। আচ্ছা, এখনো বিপক্ষে তারা বলেনি যে, কিন্তু বিরোধী দল বলছে যে এটা আনুপাতিক হারে হতে হবে। সেটি গণভোটে আছে আনুপাতিক হারে, আবার এসে আছে যে নোট অফ ডিসেন্ট থাকতে পারে। তারপরও একটা জায়গায় আসা হচ্ছে, যদি আমরা শান্তি চাই, যদি আমরা সমৃদ্ধি চাই, যদি আমরা দেশকে এগিয়ে নিতে চাই, এখানে ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম যেটা আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হলো। আমি তো দেখি না বিএনপির তাতে ক্ষতি কি, করবে কিনা করবে না সেটা আলাদা। ক্ষতি তো আছে অবশ্যই। কি ক্ষতি? উচ্চকক্ষে আসন সংখ্যা বিএনপি কম পাবে, 5-7টা আসনের পার্থক্য হবে। আর বিএনপির তো এমনি 2/3 অনেক বেশি আসন আছে। মানে কিন্তু কথা হচ্ছে যে যদি এরকম কেউ অবস্থা থাকে, অথবা কি বলে না, অথবা জাতীয় নাগরিক পার্টি বা জামাতও কোনো একটা বিষয়ে ধরে রাখলো যে এটুক না হলে আমরা কোনো আলোচনা, এই যে বিশেষ কমিটি হয়েছে, আমি তো মনে করি আমি সেটি নিয়ে একটু সার্জিস আলমের কাছে জানতে চাই যে সংস্কারের কথা আপনারা বলছেন, কিন্তু বিশেষ কমিটিতে সরকার যেখানে চাইছে সদস্য, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে মানে নাম দেওয়া হচ্ছে না। তাহলে একদিকে সরকারকে অভিযোগ করা, আবার আর একদিকে নাম না দেওয়া, দুইটা বিপরীতমুখী অবস্থান হয়ে গেল। সরকার এখন যেটা করতে চাচ্ছে এটার মানে কোনো প্রয়োজনই নাই। যখন আপনার জুলাই সনদে আপনি স্বাক্ষর করেন, একমত হন, গণভোট হয়ে যায়, জনগণ রায় দিয়ে দেয়, তারপরে এগুলোর প্রয়োজন নেই। এখন এগুলো কেন করছে বিএনপি? কারণ বিএনপি যে তার মতো করে সংস্কার না করে সংশোধন করতে চায়, বিরোধী দলকে ওই কমিটিতে ঢুকে এটা শুধু একটা নাম কাওয়াস্তে বৈধতা নিতে চায়। তো এই যে পাতা ফাঁদ, এই ফাঁদে আমরা পা দিতে চাই না। এক, দ্বিতীয়ত আমি স্যারের একটা জায়গা, আসলে একটা স্বীকারোক্তি, খুবই দুঃখজনক স্বীকারোক্তি, ওই জায়গাটাতে আমি একটু দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, তাদের কিছু আস্থাভাজন মানুষ বিভিন্ন জায়গায় দায়িত্বে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি আপনার এমপিকে এরকম দায়িত্বে দেন, আপনি আপনার মন্ত্রীদেরকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আপনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন, এরকম অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব আছেন। এগুলো আপনার তো দলীয়করণের মধ্য দিয়ে হয়েছে, আপনার দলের লোকজনই এগুলোতে আছে। কিন্তু আপনি যদি চান এসপিটা আপনার দলের হইতে হবে, ডিসিটা আপনার দলের হইতে হবে, ওসি ইউএনওটা আপনার দলের হইতে হবে, সচিবটা আপনার দলের হইতে হবে, তাহলে এই বাংলাদেশ তো আর গণতান্ত্রিক পথে নাই। এটা তো ওই স্বৈরাচারের দেখানো পথ, একদলীয় দেখানো পথ, ওই এক দলের রাজনীতির পথ। আমরা তো ওই পথে যেতে চাই না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি বিনয়ের সাথে দ্বিমত করি, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে এই 6 মাসে আমরা যা দেখলাম, কেউ যদি বিএনপি পন্থী না হয় সে সচিব হইতে পারবে না। বিএনপি পন্থী না হইলে তাকে পুলিশের বড় দায়িত্ব, ডিআইজি বলেন, বিভাগীয় কমিশনার বলেন, অ্যাডমিনের, এগুলোতে দেয়া হচ্ছে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডিজি, মহাপরিচালক, ইভেন আপনি দেখেন যতগুলো প্রশাসক দেয়া হয়েছে, সে নির্বাচন করে বাজেভাবে হেরে যাক, জনগণ তাকে বয়কট করুক, তারপরও তাকে সিটি কর্পোরেশনের প্রশাসক করে দেওয়া হয়েছে। তাহলে এই যে দলীয়করণ, এটা তো হচ্ছে নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপ, যেটা আমরা প্রত্যাশা করি না। এবং এটার প্রভাবটা মাঠ পর্যায়ে গিয়ে পড়ে তখন, ভাই যেটা বললো, যে যখন এই কার্ডগুলো দেয়া হয়, বিএনপি লোক ছাড়া, ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কাউকে একটা কার্ড, একটা সরকারি সুবিধা, একটা রাষ্ট্রীয় সুযোগ কাউকে দেওয়া হয় না। তাহলে বিএনপি যে বলছে সবার আগে বাংলাদেশ, কিন্তু মাঠ পর্যায়ে এটা না। এই জন্য তারেক রহমানের আচরণে আমরা আশ্বস্ত হতে পারি না, কারণ মাঠ পর্যায়ের আসল প্রতিধ্বনি হচ্ছে সবার আগে বিএনপি, সবার আগে ধানের শীষ, অন্য কাউকে কোথাও কোনো কিছুতে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয় না।
জি, শামীমুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, এই যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ যেটি নিয়ে আমরা শুরুতে আলাপ করছিলাম, জুলাই আন্দোলনের পরে যে একটি পুরো দেশ জুড়ে একটা আবহ, এরপরও তৃণমূলে বিএনপি কিংবা নেতাকর্মীদের মধ্যে সেই আবহটি পরিবর্তন কেন আসেনি বলে মনে করেন, যে অভিযোগটি রয়েছে? ধন্যবাদ। সাজ্জিদ আলম যে কথাগুলো বললেন, আসলে অনেকগুলো কথা বলেছেন। আমাদের যে প্রথমত যে হলো 31 দফার ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গড়ার জন্য রাষ্ট্র সংস্কার পদ্ধতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু তার অভিযোগ যে 31 দফাই মানছে না না, বিএনপি। এটা ঠিক না। এটা উনার ব্যক্তিগত কথা বলেছেন, এটা কোনো অবস্থা ঠিক না। 31 দফা তো পুঙ্খানুপুঙ্খরূপে বিএনপি অবশ্যই বাস্তবায়ন করবে। দুদক বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, জুডিশিয়াল কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, গুম কমিশন বলেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিকে দিয়ে সার্চ কমিটি করা হয়েছে দুদক করার জন্য, সেটা কাজ চলছে। খুব দ্রুতই আপনি দেখতে পারবেন এটা দুদককে ফাংশনিং করার জন্য কমিশনার এবং অন্যান্য চেয়ারম্যানও নিয়োগ করা। মানবাধিকার কমিশন, জুডিশিয়াল কমিশন, ক্ষমতার ভারসাম্য আনার জন্য। কারণ এটা একটি রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল। রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানের সাথে সামঞ্জস্য করে ক্ষমতার ভারসাম্য রাখার জন্য বিএনপির একটা প্রতিশ্রুতি ছিল। 1 থেকে 12 পর্যন্ত যে বিএনপি প্রতারণা করছে, এটা ঠিক না, তার সাথে একমত না আমরা। অবশ্যই আপনি দেখবেন বিএনপি 31 দফার ভিত্তিতেই একটি কল্যাণমূলক, জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। আর যেটা বলেছেন ঢালাওভাবে দলীয়করণ, সাংবিধানিক প্রতিষ্ঠান অন্য জায়গায় বিএনপি নেতাকর্মীরা এই 6 মাসে সবচেয়ে নিগৃহীত, নির্যাতিত হচ্ছে, কোথাও কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। যেটা বলেছেন সোশ্যাল ওয়েলফেয়ার কার্ড, কৃষক কার্ড, আপনি দেখেন। আর সচিবালয় দেখলেন, ডিজি দেখেন, অন্য দলের লোকরা সেখানে অনেক সচিব রয়েছে, এখনো কাজ করছে। তারা কি কাজ করছে না? দলীয়ভাবে দৃষ্টিকোণ থেকে আমাদের দলের নেতাকর্মীরা গত 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 18 বছর যে ত্যাগ স্বীকার করেছে, তারা আজকে কিছুই পায়নি। নিগৃহীত, নির্যাতিত হয়ে এখনো তারা কি পাওয়ার আশা না, করে? কিছুই পাওয়ার পায়নি। আপনি দেখেন তৃণমূল সেটা পায়নি, সেটা পায়নি। হয়তো কিছু লোক সামান্য পাইতে পারে, কিন্তু আপনাকে আমাদের দলের লোকজনরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমরা তো দলীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র পরিচালনা করছেন না মাননীয় প্রধানমন্ত্রী। অত্যন্ত আপনি চিন্তিতভাবে দক্ষতার সাথে আপনি দেখেন মাঠ পর্যায়ে তৃণমূলে আপনি দেখেন। আমি তো বাগেরহাট থেকে, খুলনা থেকে গত কয়েকদিন আগে আমি আসছি। আমাদের নেতাকর্মীদের মাঝে হাহাকার রয়েছে, প্রাপ্তি প্রত্যাশার ব্যাপার তাদের ক্ষুব্ধতা রয়েছে, যত কষ্ট স্বীকার করছে। গণমাধ্যমে যে প্রতিদিন যে খবর আসে, এই চিত্রটা ঠিক না, কোনো অবস্থায় ঠিক না। বিএনপি দলীয়করণ করছে, কখন দলীয়করণ করতে? তাহলে নেতাকর্মীরা আজকে ভালো থাকতেন। তৃণমূলের নেতাকর্মীরা অনেক নির্যাতিত, নিপীড়িত, এখনো তারা বঞ্চিত। নেতাকর্মীরা কি দলীয়করণ চাচ্ছে না? দলীয়করণ চাচ্ছে না, তারা চাচ্ছে তাদের ন্যূনতম সুযোগ সুবিধাটা পায়, তাদের মূল্যায়নটা হয়, যে আলোচনা যেটা অন্য সরকার করেছে। আওয়ামী লীগ সরকার করেছে, বিএনপি সেভাবে দলীয়করণ করেনি, প্রশাসনে করেনি, পুলিশে করেনি, জুডিশিয়ালি করে না। এটা বিএনপির অনন্য একটা চরিত্র বৈশিষ্ট্য। 9-10 বিএনপি করে নাই, 2001 বিএনপি করে নাই। 9-10 গভর্নমেন্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কারা ছিলেন মন্ত্রী পরিষদে, অত্যন্ত সফলতার সাথে তারা পরিচালনা শেষ করতে হচ্ছে। আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য জনগণ ধন্যবাদ সবাইকে। দেখেছে, দেশের মানুষ।